হসপিটাল থেকে আমার মাকে নিয়ে বাড়ি ফেরার পর বাড়িতে কিছু অদ্ভুত আচরণ আমার মায়ের মধ্যে লক্ষ্য করি। আর বাড়িতে রাত 9টার পর অদ্ভুত কিছু ঘটতো, যেটা প্রথম প্রথম বুঝতে পারতাম না কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, কোথা থেকে হচ্ছে। আর মায়ের মধ্যে পরিবর্তন, সেটা তো ভাষায় প্রকাশ করার মতনই না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে আসলাম তোমাদের সাথে কলকাতার একটা খুব নামি হসপিটালের একদম সত্য ঘটনা, রেবতী সাধুকার সাথে আর তার পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। রেবতী দিদিভাই যেরকমভাবে ঘটনাটা তুলে ধরেন, ঠিক সেরকমভাবেই তোমাদেরকে শেয়ার করব। দিদিভাই বলেন, গত বছর সেপ্টেম্বর মাসের 17 তারিখে আমার মায়ের হঠাৎ দম নিতে খুব কষ্ট হচ্ছিল। হার্টের প্রবলেম মায়ের আগে থেকেই ছিল। সময় নষ্ট না করে তড়িঘড়ি করে মাকে নিয়ারেস্ট আমার বাড়ি থেকে, যেখানে আমি প্রথম একটি নার্সিংহোমে নিয়ে যাই, ওখান থেকে আমাকে সোজা রেফার করে দেয় কলকাতার একটা নামি দামি হসপিটালে। আমি মাকে নিয়ে গিয়ে অ্যাডমিট করি। আমার দাদার বিয়ে হয়ে যায়। আমার দাদার আসতে একটু দেরি হয়, কারণ দাদা ওই সময় অফিস থেকে বাড়ি ফেরেননি। ফোন করে বলতে দাদা বাড়ি না গিয়ে সোজা অফিস থেকে হসপিটালে চলে আসে। মাকে হসপিটালে ভর্তি করা হয়। আমার দাদাকে বলা হয়, তুই তো ছেলে, তুই থাক রাতে, মায়ের এখানে একজন তো পেশেন্ট বলেছে, বাড়ির পরিবার থাকতে পারবে পেশেন্টের, দাদা তুই থাকবি? তখন আমার দাদা বলল, আমি থাকতে পারবো না, কারণ আমার অফিসে কালকে একটা বিশেষ কাজ আছে। রাতে যদি না ঘুমাই প্রেজেন্টেশনটা ঠিকঠাক দিতে পারবো না, যার কারণে আমি আজকে রাতে থাকতে পারবো না। যদি হয় কালকে রাতে আমি অবশ্যই থাকবো। সেখানে আর কিছু বলার নেই, কারণ দাদা সত্যিই বিবাহিত, দাদারও একটি পরিবার আছে। সব কিছু মাথায় রেখে আমি তখন দাদাকে বললাম, ঠিক আছে, তুই তাহলে কিছুক্ষণ থাক, মায়ের কোনো মেডিসিন, ইঞ্জেকশন কোনো কিছু লাগলে তুই সেগুলো একটু দে ডাক্তারকে, আমি বাড়িতে যাব। রাতে যেহেতু উনি থাকবো, বাড়ি থেকে আমার জন্য কিছু খাবার আর বিশেষ দুটো জামা কাপড় নিয়ে আসি। কারণ যে কোনো পেশেন্টের সাথে যদি কোনো পুরুষ হয়, পুরুষ থাকতে পারে, মহিলা হলে একজন মহিলা পেশেন্টের সাথে থাকতে পারে। তা রাতের বেলা যেহেতু আমি চুড়িদার পরে থাকবো না, মায়ের সাথে থাকলে মায়ের পায়ের কাছে হয়তো আমি বসে বা শুয়ে রাতটুকুনি কাটাবো। তো মাকে রাতের বেলা যেহেতু দেখতে হবে, ডক্টর সোজা বলে দেয় যে পেশেন্টের সাথে পেশেন্টের বাড়ির একজন থাকতে পারবে, অ্যালাউ আছে। দাদার উপর দায়ভার দিয়ে ঘন্টা খানিকের জন্য বাড়ি ফিরি। বাড়িতে এসে একটি নাইটি, একটি পরার জুতো নিয়ে আর টিফিন বক্সে একটু কুচো রুটি, মানে রুটিটা আমি ছিঁড়ে নিই, আর একটু আলু ভাজা খুব চটজলদি করে নিয়েই আমি ছুটি হসপিটালে। যাওয়ার পরই দাদা 5-7 মিনিটের মধ্যে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে যায়। কারণ সত্যি কথা বলতে আমার বৌদি আমার মাকে অতটা পছন্দ করেন না। ওই বলতে গেলে বাঙালির ঘরে ঘরে যেটা হয়, শাশুড়ি আর বৌমার আন্ডারস্ট্যান্ডিংটা নেই। তো আমার দাদা বলল, আমি দেরি করলে তোর বৌদি বাড়িতে অশান্তি করবে, আমাকে চলে যেতে হবে, তুই এবার এদিকটা সামলে নে, যা লাগার দিয়ে দিয়েছি, ওইসব কোনো কথা বলার দরকার নেই, তুই থাক, আমি চললাম। দাদা বেরিয়ে যায়। আমি দাদাকে বললাম, দাদা সাবধানে বাড়ি ফিরিস, পারলে একটা হোয়াটসঅ্যাপে আমাকে ইনফর্ম করিস। দাদা বলল, ঠিক আছে, অসুবিধা নেই, আমি রাত হলেও করে দেবো, চিন্তা করবি না, আমি বাড়ি চলে যাচ্ছি। দাদা ওখান থেকে বাস ধরে দাদা বাড়ি পৌঁছানোর জন্য চলে যায়। আমি একা অনেকটা সময় হসপিটালে এদিক ওদিক ঘুরি। যখন রাত 10:30 বাজে, তখন আমি
নিয়ে যাই মায়ের জন্য কিছু খাবার। ডাক্তার বলেছিল মানে মেরি বিস্কুট এসব আপনি হালকা যদি উনি খেতে চান দিতে পারেন, কারণ হসপিটালে নিয়ে যাওয়ার পর 1 ঘন্টা ট্রিটমেন্ট করার পর মায়ের অবস্থা একটু ভালো ছিল। মাকে জিজ্ঞেস করতে মা বলল আমি চা খাবো। ডক্টর বলল আপনি লিকার চা দিতে পারেন, কিন্তু মিল্ক টি একদম অ্যালাউ নেই, যেটনিক হার্টের ব্যাপার। আর এমনিতেই দুধ চাটা আমাদের শরীরের পক্ষে প্রত্যেকটা মানুষের কিন্তু ক্ষতিকারক। সেখানে দাঁড়িয়ে আমি মায়ের জন্য একটু লিকার চা আর একটা ছোট্ট 10 টাকার ব্রিটানিয়ার মেরি বিস্কুটের প্যাকেট এনে মাকে দিই। রাতের বেলা যেই টনিক মাকে হেভি খাবার দিতে বারণ করেছিলেন, তো এইটা মাকে দেওয়া যায়। ডক্টরের পরামর্শ নিয়ে মাকে দিই। মা খাবার দেওয়ার পর মায়ের একটা ইঞ্জেকশন ছিল, নার্স যিনি সিস্টার ছিলেন উনি এসে মাকে একটি ইঞ্জেকশন দেন, মা শুয়ে পড়েন। আমি মায়ের পায়ের কাছে চুপচাপ বসে রয়েছি। যত পেশেন্ট সবাই ঘুমাচ্ছে, তবে সব পেশেন্টের যে বাড়ির কেউ আছে সেটাও না, পেশেন্ট একাই রয়েছে। 3-4টে পেশেন্টের বাড়ির লোকজন আছে যারা নিজেদের মতো ফোনে ব্যস্ত, কেউ শুয়ে রয়েছে, কেউ অতিরিক্ত বয়স্ক যাদের সাথে কথা বলার মতো আমার কেউ নেই। আমিও চুপ করে বসে থাকি, ভাবছি, ঈশ্বরকে ডাকছি মা যেন সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি যেন মাকে নিয়ে বাড়ি ফিরতে পারি। কারণ এর আগে মায়ের শরীর বহুবার খারাপ হয়েছে। একবারই মা হার্টের রোগের জন্য হসপিটালে অ্যাডমিট হয়েছিল, আর দ্বিতীয়বার এই হলেন মা। বসে আছি। তারপর কিছুটা পর যখন নার্স বললেন যে আমি রাউন্ডে এসছি, লাইট কিন্তু জ্বলবে না, লাইট সব কিন্তু অফ হবে, অন আছে, যে লাস্টে শোবেন সব কাজ সেরে লাইট সব কিন্তু অফ করে দিয়ে তারপরেই রেস্ট করবেন। লাইট যেন অন না থাকে, আমরা কিন্তু মাঝরাতেও আসবো, যদি থাকে তাহলে কিন্তু বকা দেব। চলে যায়, সবাই শুয়ে পড়ে। আমি বসে থাকি একটা সময় গিয়ে চোখে হালকা ঘুম আসছে। শুয়েও পড়েছিলাম, হঠাৎ করে লাইটের দিকে চোখ গেল। মনে পড়ল যে সিস্টার দিদি যিনি নার্স এসছিলেন উনি তো বলেছিলেন লাইট রাতে অফ করতে। তো চারপাশে চোখ ঘুরিয়ে দেখলাম সবাই যার যার মতো শুয়ে পড়েছে। আমি আস্তে আস্তে উঠে লাইটটা অফ করলাম। একটা ছোট্ট লাইট ঠিক ওই ওয়ার্ডের সামনে, একদম ওয়ার্ডের গেটের সামনে একটা লাইট ঝোলানো, সেটাই মিটমিট করে জ্বলছে। যতটা আলো পড়েছে। আমার মা যে ওয়ার্ড নাম্বার বেডে ছিল 4 তলায়, মহিলা যে ওয়ার্ড ছিল লেডিস ওয়ার্ড, সেখানে বেড নম্বর মায়ের ছিল 23 নম্বর বেড, অনেকটা ভেতরে। আমি মায়ের বেডের ওখানে গিয়ে পায়ের কাছে চুপচাপ শুয়ে পড়ি। মাকে তো ইঞ্জেকশন দিয়েছে, মা ঘুমাচ্ছে। নার্স দিদি বলে গেছেন তোমার মা সকালের আগে ঘুম থেকে উঠবে না, নিশ্চিন্তে থাকো, ঘুমিয়ে পড়ো। আমি মায়ের পায়ের কাছে শুয়ে পড়ি। ঘুম কি আর আসে? বাড়িতে শুয়ে অভ্যস্ত, সেটা আমার হসপিটালে গিয়ে কি ঘুম আসে? কোনোভাবেই চোখের পাতা এক করতে পারছি না, একবার এপাশ একবার ওপাশ, একবার এপাশ করছি। একটা সময় জানি না হসপিটালে কত রকমের শব্দ শুনতে পাচ্ছি। হসপিটালে যে আত্মা থাকে, মানে ভূত যেটা আমরা চলতি কথায় বলি, এটা তো আমরা ছোট থেকেই জানি। হসপিটাল, নার্সিংহোম এগুলো ভূত খারাপ জিনিস থাকে। ভয় তো একটা লাগছে, থাকুক না থাকুক, ওই যে মনে আমরা যে জানি থাকে, তার জন্য ভয়টা লাগছে, বুঝতে পারছি। যাই হোক, চুপচাপ শুয়ে আছি মায়ের পায়ের কাছে। আস্তে আস্তে কত রকম শব্দ, মনে হচ্ছে কেউ যেন পাশ থেকে হেঁটে গেল। মাথাটা ঘুরিয়ে দেখলাম কেউ নেই। কখনো মনে হলো কেউ হেঁটে এসে ঠিক আমার মায়ের যে বেডের সামনে মনে হলো কেউ দাঁড়ালো। আমি আবার একটু মাথা উঠিয়ে দেখলাম কেউ কি এলো, দেখলাম না, সবাই সবার মতো ঘুমাচ্ছে। জানি না কেন আমার সাথে এগুলো হচ্ছে। তারপর একটা সময় না ঘুম একদম ধরে যায়, চোখটা লেগে যায়। যখন আমি ঘুমাচ্ছি খুব ভালো করে আমি বুঝতে পারছি কেউ আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকছে, কেউ আমার গায়ে হাত দিচ্ছে। ধড়বড়িয়ে উঠলাম, চোখটা খুলে দেখলাম একটা ছোট্ট বাচ্চা মেয়ে, 8 থেকে 9 বছর বয়স হবে।
দুদিকে বিনি করা চুলের, খুব সুন্দর দেখতে, ছোট্ট গোল মুখ। আমাকে বলছে, দিদি আমাকে একটু সাহায্য করবে? আমি বললাম, কি সাহায্য করব তোকে? আমাকে বললো, দিদি আমাকে একটু জল খাওয়াতে পারো? আমার না খুব জল তেষ্টা পেয়েছে। আমি বললাম, জল খাবি? দাঁড়া আমি উঠে দিচ্ছি। তো জল তো আমার মায়ের, যেখানে একটা ছোট্ট মতো ওষুধপত্র রাখার একটা ছোট জায়গা ছিল, মায়ের প্রত্যেকটা বেডের সামনেই রয়েছে ওষুধ, ইঞ্জেকশান, জল, তারপরে কিছু তোমার গজ কাপড় এগুলো রাখা থাকে। সেখানে জলের একটা বোতল রাখা ছিল। আমি উঠে মেয়েটাকে জলটা দিলাম। মেয়েটা জলের বোতলের মুখটা আমাকে বললো, খুলে দাও। আমি জলের বোতলের মুখটা খুলে দিলাম। ও ঘটঘট খটখট করে বোতলটা ধরে জল খেলো। খাবার পর বলল, দিদি ধন্যবাদ। আমি ওকে বললাম, হ্যাঁ, এইটুকুনি পুচকে মেয়ে আবার ধন্যবাদ দিচ্ছে। সত্যি মেয়েটাকে পেয়ে না মনে একটা আনন্দ লাগছে, কারণ কাউকে তো সেরকম পাইনি আমার সাথে কথা বলার মতো। আর রাতে আমার ঘুমও হচ্ছে না, যদিও চোখটা একটু লেগে গেছিলো। যাক, মেয়েটাকে পেয়ে না আমার খুব ভালো লাগছে। আমি তখন মেয়েটাকে বললাম, কী রে, তোর কে ভর্তি আছে? তখন মেয়েটা আমাকে বলল, আমি নিজেই পেশেন্ট। আমি বললাম, সর্বনাশ করেছে, এইটুকুনি বাচ্চা মেয়ে, কি হয়েছে রে তোর? তখন ও আমাকে বলল, দিদি আমার না হাড়ে একটা ফুটো আছে, যার জন্য আমি কয়েক মাস ধরে আমি না এখানে অ্যাডমিট আছি। আমার সার্জারি আছে। গতকাল সার্জারি হওয়ার কথা ছিল, হয়নি। মনে হয় আগামীকাল হবে। বাড়ির লোক সকালে আসবে। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, চিন্তা করিস না, তুই সুস্থ হয়ে যাবি। তখন মেয়েটা খুকিয়ে খুকিয়ে আমার সামনে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলো। আমি ওকে বললাম, কাঁদছিস কেন? তখন বলল, দিদি আমার না খুব ভয় লাগছে। জানো দিদি, আমি না পড়াশোনা করতে খুব ভালোবাসি, আমি সাঁতার কাটতে খুব ভালোবাসি। জানো দিদি, জল আমার খুব প্রিয়, ওই জন্য তো তোমার কাছে জল চাইলাম। আমি জল না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। জানো দিদি, মনে হয় আমার হাতটা ফুটো বলেই আমার এরকম জল তেষ্টা পায়, তাই না? আমি তখন বললাম, হ্যাঁ পাগলি মেয়ে, না না, ও তো জল তেষ্টা আমাদেরও পায়, আমরাও তো জল খাই। না না, ওরকম কোনো ব্যাপার না। আমি বললাম, তুই এত রাতে আমার সাথে গল্প করছিস? তুই যা শুয়ে পড়, কত নাম্বার তুই বেডে আছিস? ও তখন বলল, দিদি আমার না ঠিক মনে নেই, অনেক দিন ধরে আছি তো, ভুলে গেছি। আমি বললাম, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর বাড়ির লোক কালকে আসলে আমি কথা বলবো। এখন তো আমি আছি এখানে, এই দেখ, এটা আমার মা। আমার মা ভালো হয়ে যাবে না বলতো বোন, তুই বল? তখন ও আমাকে বলল, হ্যাঁ দিদি, তোমার মা ভালো হয়ে যাবে, তোমার মা পরশু দিনই ছুটি পেয়ে যাবে। কতক্ষণে মনে হয় আমার ওই হাড়ের যে ফুটোটা আছে সেটা অপারেশন তো হয়ে যাবে দিদি। তবে আমার জ্ঞান ফিরবে কি না জানি না। যদি অপারেশন সাকসেস হয় তাহলে আমি তোমার সাথে দেখা করব। আমি ওকে বললাম, তুই আমার সাথে কোথা দিয়ে দেখা করবি? তুই তো আমার বাড়ি কোথায় জানিস না, আমার নাম জানিস না, আমার বাড়ির অ্যাড্রেস জানিস না, বোকা মেয়ে। তখনও আমাকে বলল, ও দিদি তুমি আমার সাথে দেখা করতে আসবে দুদিন পর, অতদিনে তো আমি সুস্থ হয়ে যাব, আমার তো জ্ঞান ফিরে আসবে, আমি তখন তোমার সাথে দেখা করব। আমি বললাম, আচ্ছা তোকে কথা দিলাম, আমি দুদিন পর ঠিক আসবো। যাই হোক, মেয়েটি তখন আমাকে বলল, দিদি তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাই, আমার চোখে ঘুম আসছে। আমি বললাম, তুই যেতে পারবি তো? বলল, হ্যাঁ, ওই তো ওই দিকেই তো আমি আছি। হাত দেখালো পেছন দিকে, ওয়ার্ড যেই দিকে ওয়াল আছে ওই দিকে কোথাও, ওয়ালের ওই দিকে ওর বেড। ও চলে গেল। আমার সত্যি ওর সাথে কথা বলে এত ভালো লাগলো। একটা মনে চাপা ভয় লাগছিল, একটা ভয় ভয় পাচ্ছিলাম, একটা টেনশান হচ্ছিল। তখন দেখলাম রাত প্রায় 12:30 বাজে। দাদা ফোনে মেসেজ পাঠালো, বোন মা ঠিক আছে তো, তুই ঠিক আছিস তো? আমি এখন শুলাম, সকালবেলা অফিস যখন বেরোবো আমি 10টার দিকে তোকে কল করব, তার আগে তুই ফোন করিস না, কারণ তোর বৌদিকে আমি কিছু কিন্তু বলিনি, মায়ের কথা বললে কিন্তু ও রাগারাগি ঝগড়া করবে। আমি বললাম, ঠিক আছে দাদা। এই পর্যন্ত আমার ওর সাথে কথা হয় মেসেজেই।
আমি শুয়ে পড়ি, আর ছোট্ট বাচ্চা মেয়েটি চলে গেছে। আমি শুয়ে শুয়ে ভাবছি, ইস, মেয়েটা আসলো, মেয়েটার আমি নামও জিজ্ঞেস করলাম না। ওর নাম কি? কি ফুটফুটে মিষ্টি একটা ছোট্ট বাচ্চা মেয়ে। ঈশ্বর মেয়েটার হাতটা ফুটো করে দিয়েছে। সত্যি, মানুষের কথা না কখনো বলা যায় না। উপর থেকে মানুষকে দেখলে কতই না ভালো লাগে, কিন্তু দেখো তার শরীরের মধ্যে কত না রোগ। জানি না, ঈশ্বরের সবই ইচ্ছে বলে আমি আমার ইষ্ট দেবতার নাম নিয়ে শুয়ে পড়ি। আমি না ঘুমিয়েও পড়ি। সত্যি কথা বলতে, ভোরবেলা আমার মা আমাকে ডাকে, আমাকে বলে, "আহ, ওঠ রে, আমাকে একটু চা এনে দে, আমার শরীরটা কেমন করছে।" আমি তড়িঘড়ি করে উঠে ছুটতে ছুটতে নার্স দিদির কাছে গেলাম। নার্স দিদিকে ডেকে বললাম, নার্স দিদি আমাকে বলল, ঠিক আছে যাও, আমি যাচ্ছি, দেখছি কি হয়েছে। আমি চা নিয়ে এসে মাকে দিলাম। মা চা আর বিস্কিট খেলেন। আর নার্স দিদি এসে বললেন, সব ঠিক আছে, ডাক্তার আসবে কিছুক্ষণ পর, ভিজিটিং আওয়ার্স আছে, আসলে পারে, অসুবিধা নেই, ডাক্তারকে তোমার মাকে বলতে বলবে কি প্রবলেম, উনি সেরকমভাবে রাখবে, হয়তো তোমার মাকে ছুটি দিয়ে দেবে, রাখবে না। তো বসে রয়েছি, ভগবানকে ডাকছি ছুটি দিয়ে দিলেই ভালো। সত্যি কথা বলতে, মায়ের ওই তাড়াহুড়ো, মায়ের কষ্ট হচ্ছে, এইসবের মধ্যে আমি না ভুলে গেছি ওই বাচ্চা মেয়েটির কথা, আমার মনেই নেই। ডক্টর যখন আসলেন, ডক্টর আমাকে বললেন যে আপনার মাকে আজকে রাখতে হবে, আপনার মাকে কালকে ছুটি দেবো, আজকে থাকুক, উনি আমাদের অবজারভেশনে থাকবেন, আমরা দেখব উনি কীরকম থাকেন, মেজর কোনো প্রবলেম নেই, কিন্তু একদিন ওনাকে রাখতে হবে, কালকে রাতে উনি অ্যাডমিট হয়েছেন তো। আমি বললাম হ্যাঁ। ডাক্তার বলে চলে গেলেন। তখন আমার ওই মেয়েটার কথা মনে পড়লো, মেয়েটি তো আমাকে বলেছিল তোমার মা একদিন থাকবে, পরশুদিন ছুটি পেয়ে যাবে, তুমি আসবে। তখন আমি ওই মেয়েটির ওয়ার্ড নাম্বার, বেড নাম্বার আমি জানি না, ওয়ার্ড তো একই ছিল, আমি ছুটতে ছুটতে মেয়েটার বলেছিল যেই দিকে হাত দেখিয়ে ওই দিকে গেলাম, গিয়ে দেখলাম একটা বেডে একটা পেশেন্ট নেই, আর পেশেন্টের বাড়ির লোকও নেই। আমি আশেপাশে কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, এখানে একটা বাচ্চা মেয়ে অ্যাডমিট ছিল না? সবাই আমার দিকে অদ্ভুতভাবে তাকালো, কেউ কিছু উত্তরই দিল না। আমি আর কোনো কথা না জিজ্ঞেস করে চলে আসলাম। এসে আমি আমার মায়ের কাছে বসি। যাই হোক, সারাদিন মায়ের ট্রিটমেন্ট হয়, আবারও ডক্টর দুপুরবেলা একবার আসেন, সন্ধ্যাবেলা আসেন। সেই মেয়েটির আমি কিন্তু খোঁজ আর পাইনি। আমি ভাবলাম হয়তো মেয়েটির অপারেশন হচ্ছে। আমি যে নার্সকে জিজ্ঞেস করব, আমার মাথায় এত কিছু আসেনি, কারণ মাকে নিয়ে আমি খুব চাপে ছিলাম। এদিকে একা মানুষ, বাবা নেই, দাদা আসছে না, দাদাকে ফোন করলাম, দাদা বললো আমি যেতে পারবো না, আজকেও দেরি হলে বৌদি অশান্তি করবে। দাদা বৌদিকে প্রচণ্ড ভয় পায় অশান্তির কারণে। আমি রাতের বেলা সেদিনকে শুয়ে রয়েছি, মেয়েটির কথা ভাবছি, তখন 1টা বাজে। ভাবতে ভাবতে শুয়ে পড়লাম, কাউকে আর পেলাম না মেয়েটার খোঁজ নেব। ভাবলাম সকালবেলা উঠে নার্স দিদিদের জিজ্ঞেস করব বাচ্চা মেয়েটির কথা। আর বাচ্চা মেয়েটির কথা বলে আশা করি নার্স দিদিরা বলতে পারবে কি হয়েছে না হয়েছে। সকাল হয়, মাকে নিয়ে আমি বাড়ি আসি, মায়ের ডিসচার্জ হয়ে যায়, মাকে নিয়ে বাড়ি চলে আসি। আসার পর আমি মাকে ওই বাচ্চা মেয়েটির কথা না বলি। মা আমাকে বলল ঠিক আছে, পরশুদিন তুই যা, মেয়েটার খোঁজ নিয়ে মেয়েটাকে একবার দেখে আয়, ও যে টনিক তোকে দেখা করতে বলেছিল। তা আমি পরশুদিন না যাই, গিয়ে আমি নার্স যারা ছিলেন ওনারা বলল কি হয়েছে, আপনার মায়ের আবার কোনো অসুস্থতার কারণে এসছেন? আমি বললাম না, আসলে আমি যখন ছিলাম মাকে নিয়ে, রাতের বেলা না একটি মেয়ে এসেছিল, একটি ছোট মেয়ে, তো আমাকে বলেছিল আসতে, ওর হাড়ে ফুটো বলেছিল, অপারেশন হবে। তখন নার্স দিদিরা বলল না, এরকম তো কোনো পেশেন্ট ভর্তি ছিল না, ছোট বাচ্চা 8-9 বছরের মেয়ে যার হার্টের সার্জারি মানে অপারেশন হবে, না 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 না, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি বললাম না, মেয়েটা আমাকে বলেছিল, আমার সাথে কথা বলেছিল, আপনি একটু দেখেন না কাউকে জিজ্ঞেস করে। তো 2-3জনকে নার্সদের জিজ্ঞেস করলো, কারণ ডিউটি তো চেঞ্জ হয়, উনি ভাবলেন হয়তো আমি ছিলাম না, হতে পারে।
তো সবাই বলল যে না, এরকম তো কোনো পেশেন্ট অ্যাডমিট ছিলই না। মানে যার হার্ট অপারেশন হবে এরকম তো কোনো বাচ্চা মেয়ে ভর্তিই নেই। যাই হোক, শোনার পর আমি আর মেয়েটার খোঁজ পাইনি, বাড়ি চলে আসি। বাড়িতে আসার পর শুরু হলো সেদিন রাত থেকে অদ্ভুত কিছু ঘটনা। আমার মা যেগুলো খেতে চাইতেন না, মা সেগুলো খেতে চান। আর প্রচুর পরিমাণে রাতের বেলা মা আগাগোড়া দেখেছি বরাবর রাতে মা ওঠেন না, মা একবারে ভোর করে দেন। খুব কম যদি বর্ষাকাল থাকে, বয়স হয়েছে তো জল টল বেশি খেলে ওয়াশরুমে যেতেন বর্ষার সময়, এছাড়া মা উঠতেন না। আর এই যেই সময়ের ঘটনা বলছি, না বর্ষা না শীত, গরমের সময় মা রাতের বেলা উঠে আমাকে বলতো, ওয়াশরুম যেত না কিন্তু, উঠে আমাকে বলতো, রেবা আমাকে জল দে, জল খাবো। মানে আধ ঘন্টা 1 ঘন্টা পর পর মা জল চাইতো, আর মাকে আমি জল বোতলে বোতলে দিয়ে রাখতাম, মা খেয়ে নিত, আবার আমাকে ডাকতো। মায়ের সাথে শুতাম, মা আমাকে বলতো, রেবা জল শেষ হয়ে গেছে, জল দে। আমি মাকে বলতাম, মা সারাদিন তুমি জল খাও না, রাতের বেলা তো জল খাও কেন? মা বলতো, বাহ, জল তেষ্টা পেলে জল খাবো না? জল তো জীবন, জল তো আমি ভালোবাসি, জল ছাড়া আমি থাকতেই পারি না। আর সারাদিন একটা জিনিস লক্ষ্য করতাম, আমার মা অনেকক্ষণ ধরে স্নান করতো। বয়সের কারণে মাকে আগে কোনোদিন তো করতো না, দেখিনি। আমি মাকে বারণ করতাম, মা তোমার বয়স হয়েছে, তুমি এত স্নান করছো কেন? মা বাথরুমে ঢুকলে বাথরুম থেকে বেরোতো না, স্নানের পর স্নান করে যেত, কাপড় কাচতে বসলে কাপড় কেচেই যেত। মানে এত পরিমাণে জল ঘাটছে, মা দেখে না অবাক হয়ে যাচ্ছি। এবার রাত 9টা বাজলে দেখতাম ঘরের মধ্যে জলের শব্দ, বাথরুমের কল আপনা আপনি চালু হয়ে যেত। পাশের বাড়ির লোক এসে বলতো, তোদের কল থেকে দেখ বাথরুমে মনে হয় জল কল খোলা। প্রায় 2-3 দিন এরকম হয়। অদ্ভুত অদ্ভুত জিনিস ঘটছে। এটা আমি পাশের বাড়ির কাকুকে বলি। কাকু বললো, তোর কাকিমার সাথে গিয়ে কথা বল। সত্যি তোদের বাড়ি এরকম আগে তো দেখিনি, জল দিনের পর দিন তোদের এরকম দুপুরবেলা, রাতের বেলা, ভোর রাতে জলের কল খোলা। তোর মা কি কল খুলে রাখে? আমি বললাম, না, মা তো রাতে বাথরুমে ওঠে না, কিন্তু সারা রাত জল খায়, সারা রাত মা জল খায়। যাই হোক, কাকিমার সাথে কথা বললাম কাকুর কথা মতো। কাকিমা আমাকে বলল, কি ব্যাপার রে, তোর মায়ের কি অন্য কোনো রোগ টোগ হলো? এরকম জল ঘাটছে কেন? মেনিয়া রোগও তো একটা হয়, একটা মানুষ পুকুরে গিয়ে মানে ঘন্টার পর ঘন্টা কাপড় কাচতেই থাকে, স্নান করতেই থাকে, মেনিয়া রোগ একটা আছে, হয় হাত ধোয় পা ধোয়, এরকম হয় মানুষের। তোর মায়ের কি হসপিটাল থেকে সেটাই হলো? আমি বললাম, কি জানি। দীর্ঘদিন ধরে দেখছি মা ওই রাতের বেলা জল গায়ের মতো মাখতে শুরু করলো, যেখানটা শুয়ে থাকে তোষকের উপর জল ছিটিয়ে শুয়ে থাকে। অদ্ভুতভাবে এই আচরণগুলো মায়ের খুব চোখে লাগে। গন্ধ বেরোচ্ছে তোষকে। আমি বলছি, কি করছো মা তুমি এরকম? দিনের পর দিন মায়ের জল ঘাটা, জল খাওয়া, জলের কাজ অতিরিক্ত বেড়ে যায়। আমি কাকিমাকে বলতে কাকিমা বলল, তুই চল তো আমার সাথে, কোনো তান্ত্রিকের কাছে যাই, দেখি তোর মা হসপিটাল থেকে আসার পর এরম কেন করছে। যখন তান্ত্রিকের কাছে যাই কাকিমার সাথে, প্রথম দিন দেখা হয়নি, দ্বিতীয় দিন তান্ত্রিকের কাছে যাই, অনেকক্ষণ বসে থাকি। বসে থাকার পর উনি ছিলেন না, কোথাও গেছিলেন। ওখানে যারা ছিলেন তান্ত্রিকের, যারা বাড়ির লোক, তারা বললো আপনারা চলে যান, কখন আসবে কোনো ঠিক নেই, তবে উনি চলে আসবেন। তবুও আমরা আশা করে বসেছিলাম, বারবার তো যাওয়া যায় না। সেই তান্ত্রিক যখন আসলেন, একজন অল্প বয়সী দাদা, উনি তখন সব কিছু শুনে বলল, তোমার মায়ের শরীরে কোনো আত্মা ভর করেছে, এটা হসপিটাল থেকে এসছে, আর তার কারণেই এগুলো ঘটছে। ওনাকে বললাম, আপনি আমাদের বাড়ি একটু চলেন। সে আসবে না, বললো মাকে আনো। বললাম, মাকে আনতে পারবো না, কারণ মায়ের শরীরের যা কন্ডিশন, মা বাড়িতেই মানে একা 100, কিন্তু মা বাইরে বেরোনোর মতো অবস্থায় নেই। আর মায়ের যেহেতু দুবার দুবার হার্টের অ্যাটাকটা হয়েছে, মাকে নিয়ে যাওয়াটা পসিবল না। কেন, মা যাবে, কি শুনবে, মায়ের সামনে কি হবে, আরও বেশি মানে আমি ডিপ্রেশন করছি, হবে না। তখন উনি অনেক করে কাকিমা বলতে, কাকিমা ওনার কাছে যায়, ওনার বাড়িতে অনেক, কাকিমার বাড়িতে ভাড়া আছে, তো ওই ভাড়ার জন্য, ভাড়া না হলে কখনো কখনো
কাকিমা ওনার কাছে কাজ করান। তো কাকিমার কথা মতো অনেক করে রিকোয়েস্ট করতে উনি বললেন আমি যাব। উনি 5 দিন পর উনি আসেন, শনিবার দিন উনি আসতে, তখন আমার মাকে ডেকে বলল ওনার মধ্যে আত্মা ভর করেছে, ওনার মধ্যে আত্মা আছে। আর যে আত্মা রয়েছে সে জল খুব পছন্দ করে। আমার তখন ওই বাচ্চা মেয়েটার কথা মনে পড়ছে। বাচ্চা মেয়েটার আত্মা কি আমার মাকে ধরলো? তবে ও তো জীবিত অবস্থায় ছিল, আত্মা কি করে হবে? আমি কোনোভাবে কিছু বুঝে উঠতে পারছি না। মাকে তো মাদুলি তাবিজ কবচ সব কিছু ধারণ করা হয়, বাড়ি বন্ধন করানো হয়, সব করা হয়, কিন্তু তারপরেও মানে একটা আতঙ্ক, একটা ভয় ওরকম না হচ্ছিল বাড়িতে। ওই কাকিমা বললো তুই আমার সাথে চল তো হসপিটালে। গেলাম। কয়েকটা ফাইল টাকা দিয়ে নার্সদের দেখতে বলা হলো। তখন জানা গেল মা যখন অ্যাডমিট হয় হসপিটালে তার থেকে 9 মাস আগে একটি বাচ্চা মেয়ে হার্ট ফুটো নিয়েই অ্যাডমিট ছিল, আর সেই মেয়েটি মারা যায়। যখন হার্ট ফুটো ছিল, ওর সার্জারি হচ্ছিল, তখন ও জল চেয়েছিল খেতে। ডক্টর অপারেশনের সময় পেশেন্টকে জল দেয় না, জল দেয়নি, মেয়েটি মারা গিয়েছিল। আর ওই মেয়েটি কিন্তু আমার কাছে এসে রাতের বেলা জল খেয়েছিল। আর ওই মেয়েটির আত্মাই আমাদের সাথে বাড়ি আসে। আর আমার মা যেহেতু উনি অসুস্থ, আত্মা কিন্তু সবাইকে অ্যাটাক করে না, সবাইকে করে না। যাদের হার্ট খুব দুর্বল, যাদের রাশি দুর্বল, হালকা রাশির জাতক জাতিকা, তাদেরই কিন্তু দেখা দেয়, তাদের সাথেই কিন্তু এই জিনিসগুলো মূলত ঘটে। আমার মাকে অ্যাটাক করে। সব কিছু জেনে আসার পর আমরা তান্ত্রিকের কাছে যাই, তান্ত্রিককে বলি। তান্ত্রিক বলল, আমি তো আগেই বলেছিলাম। আমরা বললাম এখন কি করব? তখন বললো ওই মেয়েটার বাড়ির লোকের সাথে যোগাযোগ করো। আমরা আবার হসপিটালে গিয়ে 500 টাকা দিয়ে নার্সদের কাছ থেকে, মানে প্রথমে 200 টাকা দিয়েছিলাম, ওরা দিচ্ছিল না, 500 টাকা আরও 300 টাকা দিই, তারপর অ্যাড্রেস দেয়। ওই মেয়েটির বাড়িতে গিয়ে ওই মেয়েটির মাকে, বাবাকে, ওর মেয়েটির ভাইকে সব বললাম। ওরা তখন বলল যে এরকম এরকম আপনাদের সাথে ঘটছে, আমরা কি করতে পারি বলুন, সাহায্য করব। কারণ ওদেরও বাড়িতে এরকম ঘটনা ঘটেছে, ঘটছে। ওরা জানে ওনাদের মেয়ের আত্মা শান্তি পায়নি বলতে, তখন ওনার মেয়ের, আমার মা আমিও ছিলাম, আবার পুনরায় শ্রাদ্ধ শান্তি করা হলো। মানে 1 বছরের যে ক্রিয়াটা, ওই সময় নাম কীর্তন দিয়ে। তারপর আমার মা ওই তান্ত্রিককে দেখানোর পরও 3 মাস কিন্তু ভুগেছে। তারপর মেয়েটা ছেড়ে দেয় আমার মাকে। এই ছিল আমাদের রেবতী দিদিভাইয়ের একটি সত্য, মধ্য কলকাতা থেকে পাঠানো সত্য, কলকাতার একটি নামি দামি হসপিটালের ঘটনা। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। প্রথম কমেন্ট করেছো সোনু, আচ্ছা। দ্বিতীয় কমেন্ট করেছো শ্রীকান্ত মল্লিক, তুমি বলেছিলে নামটা বলতে, বলে দিলাম। দিদিভাই আমার নামটা নিও, আমার জীবনে অনেক বাধা, তুমি কি ঠিক করতে পারবে? তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, আমি তোমার ফটো দেখবো, দেন সব কিছু তখন আমি ডিটেলসে বলবো, এখন না। কারণ আমি তো ফেস রিডিং করি, আগে তোমার ফেস দেখবো, ফেস পড়ে তারপর তোমার সাথে কথা বলবো। তারপরে কমেন্ট করেছেন অজয় শঙ্কর মণ্ডল, তারপরে আমাদের নীলু মজুমদার কমেন্ট করেছো হোয়াইট কিং বনু, নীলু মজুমদার আবারও কমেন্ট করেছো, বনানী কর্মকার, আকাশ রূপসাগর কমেন্ট করেছো, মৌয়া পল বাংলাদেশ থেকে মিম কমেন্ট করেছো, তুহিন দান্দ্রে কমেন্ট করেছো ইন্দোর থেকে, আর শম্পা মিনি কিচেন, দেবমিতা রয় বিদ্যা, রূপা দে, শিলা চ্যাটার্জি, ঝুমা চ্যাটার্জি, তারপর কমেন্ট করেছো শ্রাবণী চক্রবর্তী, আমি ব্যাঙ্গালোর থেকে দেখছি, খুব ভালো লাগলো তোমার, আমি কমেন্টটা পড়লাম। তারপরে কৃষ্ণা ধারা, অদিতি বড়াই, সুজাতা দাস, বনানী কর্মকার দিদি ভাই, সোহিনী রয়, সন্তুর দুনিয়া, প্রদীপ দাস, হোয়াইট কিং বনু, তারপর বরুণ মজুমদার, দীপক হালদার, সুমনা ভট্টাচার্য, দীপিকা, ডালি দেবনাথ দিদিভাই, বাংলাদেশ থেকে আমাদের আব্দুল হক ভাই কমেন্ট করেছো, গোপাল দাস, সুনিতা চন্দ্র, কেকা রয়, রাজীব জাসওয়াল, রাজা মল্লিক, উমা ঘোষ, চৈতালি রয়, তারপরে
সিরাজুল মল্লিক কমেন্ট করেছো, পিঙ্কি দাস, ঝুমা চ্যাটার্জি দিদিভাই, অসীম দাস, আর শম্পা মিত্র, আয়ান হালদার, শঙ্কর ভদ্রা, পাপ্পু দে ভাই, ঝুমা চ্যাটার্জি, সুদীপ্ত ব্যানার্জি, মধুমিতা ভৌমিক, সকলকে অনেক 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 ভালোবাসা। এরকমভাবেই তোমরা কমেন্ট করতে থাকো, পাশে থেকো। যারা নীরব শ্রোতা, চুপচাপ ঘটনা শুনতে ভালোবাসো, এবার তারাও একটু কমেন্ট তো করো, তাহলে তো বুঝতে পারবো যে কারা কারা আমার পরিবারের সদস্য। এখনের মতো আসবো, যে টিপসগুলো আসছে অবশ্যই কিন্তু চোখ রেখো আর সাথে থেকো। এখনের মতো শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ তোমাদের সবার উপরে থাক। চলো, ভালো থেকো, টাটা।